আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জামাতে ইসলামীর অফিসে আগুন, ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত। দা হিন্দুকে মির্জা ফখরুল, হাসিনার ভারতে অবস্থান দিল্লির সাথে সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন, নির্বাচনের বিষয়কার উত্থান ঘটলেও কেন হাইপ অনুযায়ী ফল পায়নি জামায়াত। এবং সর্বশেষ জানাব সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যা বললেন সালাউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জামাতে ইসলামীর অফিসে আগুন, ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত। টাঙ্গাইলের ভুয়াপুরে জামাত ইসলামী নির্বাচনী অফিসে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনা তদন্তে ওই এলাকায় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় জামাত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডে দেখা দেয়। যদিও বিএনপি দাবি করেছে এতে কোনো সংঘর্ষ হয়নি। এরই মধ্যে হঠাৎ জামাতের অফিসে আগুন লাগানো হয়। ঘটনাস্থলে জামায়াতের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল ও তার সহযোগীদের দায়ী করেছেন। উপজেলা বিএনপি সহসভাপতি এস.এম. ফরহাদুল ইসলাম শাপলাকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় প্রাথমিক প্রমাণ পাওয়ায় ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দা হিন্দুকে মির্জা ফখরুল, হাসিনা ভারতে অবস্থান দিল্লির সাথে সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান বাংলাদেশ ও ভারতের মধ্যকার বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। গুলশালে দলের প্রধান কার্যালয়ে বসে তিনি স্পষ্ট করেন যে বাংলাদেশ সম্পর্ক কোনো একটি নির্দিষ্ট ইস্যুর কাছে বন্দী থাকবে না। বিএনপি সরকার তাদের জাতীয় স্বার্থ বিবেচনা করে ভারতের সাথে উন্নয়ন অংশীদারিত্ব এবং ঝুলে থাকা প্রকল্পগুলো আরও বেগবান করবে। সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। তাকে শাস্তি দেওয়ার জন্য জনগণের জোরালো দাবি রয়েছে এবং আমরা মনে করি ভারতের উচিত তাকে আমাদের কাছে হস্তান্তর করা। তবে তাকে ফেরত না দেওয়াটা ব্যবসা বাণিজ্য বা বৃহত্তর কূটনৈতিক সম্পর্কের পথে বাধা হবে না। আমরা ভারতের সাথে আরও উন্নত সম্পর্ক চাই। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বারবার অনুরোধ করলেও গত ১৭ মাসে ভারত কোনো সাড়া দেননি। এই প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে, যা তাদের সময়কালীন বিভিন্ন অপরাধ, হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট। তিনি ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন, ১৯৭৫ সালের পর যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করেছিলেন, তখনও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ভারত সফর করেছিলেন এবং ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি একে রাষ্ট্রসুলভ দৃষ্টিভঙ্গি হিসেবে আখ্যা দিয়ে বলেন, আমেরিকা ও চীনের মধ্যে অনেক সমস্যা থাকলেও তারা যেমন একত্রে কাজ করে, আমাদেরও তেমনি একটি মাত্র ইস্যুতে আটকে থাকা উচিত নয়। মির্জা ফখরুল জানান, তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি এবং সীমান্ত হত্যার মতো কঠিন বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি কঠোরভাবে বলেন, আমরা ভারতের সাথে যুদ্ধে জড়াতে পারি না। যারা ভারতের সাথে যুদ্ধের কথা বলে তারা উন্মাদ। আমাদের আলোচনা করতে হবে। বিএনপির ৩১ দফা এজেন্ডার কথা উল্লেখ করে তিনি বলেন, কারিগরি শিক্ষা, ডিজিটাল অবকাঠামো এবং সক্ষমতা বৃদ্ধিতে ভারতের সাথে কাজ করার বড় সুযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া বিশাল ঋণের বোঝা এবং মেগা প্রকল্পগুলো পুনরায় মূল্যায়ন করে শুধুমাত্র জনসেরে প্রয়োজনীয় প্রকল্পগুলো রাখা হবে বলে তিনি জানান। দি ডিপ্লোম্যাটের প্রতিবেদন, নির্বাচনের বিষয়কার উত্থান ঘটলেও হাইপ অনুযায়ী কেন ফল পায়নি জামায়াত। ২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামীর রাজনৈতিক উত্থান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রভাবশালী সাময়িকী দি ডিপ্লোম্যাট এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে দেশ জুড়ে অভূতপূর্ব প্রচারণা, নারী ও সংখ্যালঘুদের সম্পৃক্তকরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের জোট টেনে ব্যাপক হাইপ বা উন্মাদনা তৈরি করলেও ভোটের চূড়ান্ত ফলাফলে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি দলটি। প্রতিবেদন
প্রতিবেদনে উঠে এসেছে মাঠ পর্যায়ে জামায়াতের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভোট শতাংশ বাড়লেও কেন তারা একক আধিপত্যের বদলে বিএনপির পেছনে দ্বিতীয় অবস্থানে থেকে বিরোধী দলের আসনেই থমকে গেল। সুফি ঐতিহ্যের ভোটারদের সাথে দূরত্ব এবং ঐতিহাসিক রাজনৈতিক সীমাবদ্ধতাগুলো এই প্রাপ্তিকে ভাটার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দি ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ তার ইতিহাসের অন্যতম নাটকীয় নির্বাচনী পরিবর্তনের সাক্ষী হয়েছে। 2024 সালের জুলাই বিপ্লবের ছায়ায় অনুষ্ঠিত 13তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ জয়লাভ করেছে, যে বিপ্লব শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। বিএনপির এই বিজয় ছিল সুনিশ্চিত, কিন্তু বাংলাদেশের বৃহত্তর ইসলামপন্থী দল জামায়াতে ইসলামের উত্থান ছিল সমানভাবে বিস্ময়কর এবং সম্ভবত বাংলাদেশের রাজনীতির দীর্ঘমেয়াদী গতিপথের জন্য আরও বেশি তাৎপর্যপূর্ণ। কয়েক দশক ধরে জামাত ছিল একটি ক্রান্তিক শক্তি, যা মূলত তার স্বাধীনতা বিরোধী উত্তরাধিকারী এবং আদর্শিক কাঠোরতার বোঝা বয়ে বেড়াচ্ছিল। তবুও এই নির্বাচনে দলটি সরাসরি 68টি আসনে জয়লাভ করেছে এবং জোটগতভাবে 77টি আসন পেয়ে আইনসভার প্রায় 1/4 নিয়ন্ত্রণ করেছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন দল 212টি আসন পেয়ে স্বাচ্ছন্দ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই সংখ্যালঘু জামায়াতের অভাবনীয় সাফল্য এবং একই সঙ্গে এর সীমাবদ্ধতা উভয় প্রকাশ করে। জুলাই বিপ্লবের পর নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অনুপস্থিতি সত্ত্বেও জামাত রাজনৈতিক গতিকে পূর্ণ আধিপত্যে রূপান্তর করতে পারেনি। মধ্যপন্থী আবেদন নিয়ে বিএনপি অধিকাংশ মানুষের পছন্দের তালিকায় শীর্ষে ছিল। বিস্ময় জায়গাটি হল জামাতের এই পরিবর্তনের বিশালতা। 1941 সালে প্রতিষ্ঠার পর থেকে দলটি কখনোই জাতীয় ভোট ব্যাংকের 12% অতিক্রম করতে পারেনি, কিন্তু এবার তারা প্রায় 32% ভোট পেয়েছে। এই উল্লম্ফন আকস্মিক ছিল না। জামাত ব্যাপক প্রচারণা চালিয়েছে, 11 দলীয় জোটের নেতৃত্ব দিয়ে 5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে এবং নজিরবিহীনভাবে নারী ও সংখ্যালঘুদের সম্পৃক্ত করেছে। এমনকি 1971 সালের কলঙ্ক গুছাতে তারা অলি আহমেদ এবং মেজর আখতারুজ্জামানের মতো বীর মুক্তিযোদ্ধাদেরও নিজেদের সাথে যুক্ত করেছে। জুলাই বিপ্লব যে দুয়ার খুলে দিয়েছিল, জামাত তাতে আত্মবিশ্বাসীদের সাথে পা রেখেছে। একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, বছরের পর বছর নিষেধাজ্ঞা বাঘা নিষেধের পর সংসদে জামাতের এই প্রত্যাবর্তন হল রাজনৈতিক অপ্রাসঙ্গিক প্রাপ থেকে ফিরে আসা। তবে এই প্রত্যাবর্তন ছিল অসম্পূর্ণ। প্রচারণায় যে জোয়ার ছিল, প্রাপ্তি তার সাথে পুরোপুরি মেলেনি। এর কারণগুলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গভীরে প্রথিত। জামাতের আদর্শিক ইসলাম পন্থা সবসময় দেশের সুফি ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক জীবনে মাজার এবং পীর মাশায়েখরা কেন্দ্রীয় ভূমিকা পালন করেন এবং জামায়াতের কঠোরপন্থী অবস্থান এই গোষ্ঠীকে দূরে সরিয়ে দিয়েছে। উদারপন্থী ভোটাররা জামাতের কঠোরতা নিয়ে সন্ধিয়ান থাকায় তারা নিরাপদ বিকল্প হিসেবে বিএনপিকে বেছে নিয়েছে। এছাড়া মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় 97টি সুফি মাজারে হামলার স্মৃতিও ভোটারদের মনে ভীতি জাগিয়েছিল, যা জামাতকে একটি অস্থিতিশীল শক্তি হিসেবে দেখার ধারণাকে শক্তিশালী করেছে। ইতিহাসের বোঝাও ছিল অনেক ভারী। 1947 সালে দেশভাগের বিরোধিতা, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থান এবং স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে দীর্ঘ ইতিহাস এমন এক ক্ষত তৈরি করেছে যা কোনো জোট তাড়াতাড়ি মুছে ফেলতে পারে না। মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে নিজেদের ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টাটি চতুর হলেও তা যথেষ্ট ছিল না। যারা এখনও জামাতকে বিশ্বাসঘাতকতার চশমায় দেখেন, তাদের কাছে বিএনপির মধ্যপন্থী অবস্থান বেশি আকর্ষণীয় মনে হয়েছে। তবুও এসব সীমাবদ্ধতা সত্ত্বেও জামাতের সরপস্থিতি এখন অনিশ্চয়বাহ্য। প্রথমবারের মতো দলটি সংসদে বিরোধী দল হিসেবে বসেছে, যার হাতে রয়েছে সরকারকে চ্যালেঞ্জ করার এবং নীতি নির্ধারণী বিতর্কে ভূমিকা রাখার ম্যান্ডেট। এটি কোনো ছোট সাফল্য নয়। গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা কেবল সান্ত্বনা পুরস্কার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। জামাত এখন প্রমাণ করার সুযোগ পেয়েছে যে তারা কেবল একটি সাম্প্রদায়িক শক্তি নয়, তারা নিজেদের একটি প্রগতিশীল জনমুখী দল হিসেবে গড়ে তুলতে পারে, যারা বাংলাদেশের বর্তমান সংকটগুলো, যেমন অর্থনৈতিক স্থবিরতা, বিচারিক বিতর্ক, দুর্নীতি এবং কর্মসংস্থানের অভাব নিয়ে কাজ করবে। অথবা তারা পুনরায় আদর্শিক কঠোরতায় ফিরে গিয়ে নিজেদের অর্জনগুলো হারিয়ে ফেলতে পারে। ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হলে সমঝোতা প্রয়োজন। জামাতকে অবশ্যই তাদের কঠোরতা কমিয়ে উদারপন্থী এবং সুফি ঘরানার মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার পথ খুঁজে বের করতে হবে, তবে তা নিজেদের পরিচয় বিলীন না করে। নারী ও সংখ্যালঘুদের কাছে পৌঁছানোর এই চেষ্টা কেবল চতুর রাজনীতি নয়, বরং একটি প্রকৃত প্রতিশ্রুতি হিসেবে চালিয়ে যেতে হবে। তাদের শিখতে হবে চতুর রাজনীতি এবং আপোষের শিল্প। তবেই তারা বর্তমান কাঠামোর বাণিরে গিয়ে নিজেদের ভিত্তি প্রসারিত করতে পারবে এবং বিএনপির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে।
জানাতে পারবে। বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তিত হচ্ছে এবং জামাতের উত্থানের একটি লক্ষণ এবং কারণও বটে। আওয়ামী লীগের অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করেছিল, জামাত তা আংশিকভাবে পূরণ করতে সক্ষম হওয়া একটি নতুন যুগের ইঙ্গিত দেয়। যে দলটি একসময় বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, তারাই এখন বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে আছে। এই পরিহাস গভীর হলেও সুযোগটি বিশাল। সংখ্যা হয়তো জামাতের পক্ষে সবটুকু নেই, কিন্তু রাজনৈতিক বয়ান বদলে গেছে। প্রান্তিক পর্যায় থেকে কেন্দ্রে পৌঁছে জামাত একটি নতুন সীমা অতিক্রম করেছে। এখন প্রশ্ন হলো, তারা সেখানে টিকে থাকতে পারবে কিনা। জামাত যদি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি গ্রহণ করে, প্রজ্ঞার সাথে জাতীয় সংকটগুলো মোকাবিলা করে এবং বাংলাদেশের বৃহত্তর সমাজের সাথে কথা বলতে শেখে, তবে তারা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর যদি তারা কেবলই তাদের আদর্শিক গোড়ামিতে আটকে থাকে, তবে তারা পুনরায় অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। পথটি কঠিন এবং চ্যালেঞ্জ অনেক বেশি। বাংলাদেশের গণতন্ত্র, যা ভঙ্গুর কিন্তু স্থিতিস্থাপক, এমন একটি বিরোধী দলের ওপর নির্ভর করে যারা দায়িত্বশীলতার সাথে ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। জামাত সেই সুযোগটি পেয়েছে। তারা এটি কতটা কাজে লাগাতে পারবে তার উপরে নির্ভর করবে কেবল তাদের নিজেদের ভাগ্য নয়, বরং পুরো জাতির গতিপথ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।